রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে আছেন আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার। ঠিক তখনই হঠাৎ বাইরে কাঁচের জানালা টলমল করলো, যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে। মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো, শুনতে পেলে তো? আমি হেসে বললাম, শোনার মতো কিছুই নেই, শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল। জানালার পাশে হঠাৎ হালকা শব্দ, কেউ বা কিছু চলে গেছে। একমাত্র আলোয় দেখা যায়নি। মিষ্টি আপুর কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা। আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম। হঠাৎ হাওয়া নড়ে ছোট শব্দ করে, আর আমরা দুজনে হেসে শিহরিত হয়ে উঠলাম। এই কি অন্যায়? মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করল। মাঝরাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখি মিষ্টি আপুর নাম। রিসিভ করতেই তার রাগী স্বরে বলল, এই পিচ্চির বাচ্চা কি, তুই সারাদিন ফোন বন্ধ কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, আমি পিচ্চি না, কলেজে পড়ি, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। আজ আমাকে দেখতে আসবি? তোকে কতবার বলেছি। সে বলল। আমি মাঝ রাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। তার রাগ আর আবেগ একসাথে আমাকে কাঁপিয়ে দিচ্ছিল। আজ সে যে একান্তে মজা মজা করতে চায় তা বুঝতে পারছি। রাত 1টা। মিষ্টি আপুর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তাদের বড় গেটের সামনে দাঁড়িয়ে একটু দারোয়ানের সঙ্গে হাসি মাখা কথাবার্তা বললাম। তারপর ভেতরে ঢুকলাম। দরজার কাছে পৌঁছে কলিং বেল চাপাই। দরজা খুলে মিষ্টি আপু দেখি ঘুমের ঝাপসা চোখে দাঁড়িয়ে আছে। তার হাসি চোখে ভেসে আসে ঠিক রাজকুমারীর মতো। ঘুম পাচ্ছে, এখন কি করবি? সে বলল। আমি হেসে বললাম, একটু নাটক দেখাবো। ভয়ঙ্কর অন্যায়। মিষ্টি আপু হেসে বলল, কি অন্যায়? আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বললাম, তোমার সঙ্গে কিছু চমক দেখাতে চাই। মিষ্টি আপুর চোখে আগের রাগ মিশে আছে, আর হাসিও লুকিয়ে নেই। আমরা দুজনেই হেসে উঠলাম। সোফায় বসে কিছু সময় গল্প করলাম, পুরনো স্মৃতি স্মরণ করলাম। রাতের বেলা ঘরের বাতি অল্প আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে হাসছে, আর আমি তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছিলাম। হঠাৎ বাইরে হালকা শব্দ হলো। দরজার পাশে যেন কেউ হঠাৎ ছুঁড়ে দিয়ে গেছে। আমরা দুজনই একসঙ্গে চমকে উঠলাম। কি হলো? মিষ্টি আপুর কণ্ঠে এক মিশ্র ভয় ও উত্তেজনা। শুনতে পেলি তো? আমি হেসে বললাম, কিন্তু ভেতরে আমার হৃদয় কপালে উঠে এসেছে। হঠাৎ জানালার পাশ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকলো। জানালার পর্দা হালকা নড়ে উঠল। মিষ্টি আপু চমকে ভীষণ রকম হাসতে লাগলো। কি মিউজিক! রোমাঞ্চ! আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল। আমি ধীরে ধীরে তার পাশে বসে বললাম, এই রাতটা শুধু তোমার জন্য সাজিয়েছি, কিছু চমক দেখাতে। মিউজিক! মিষ্টি আপুর চোখে আগের রাগ আর হাসি দুটোই একসাথে। আমি সোফার পাশে বসে তার হাতে হালকা ধরা দিলাম, আর এক মজার খেলা শুরু করলাম, যেখানে আমরা দুজনে হেসে হঠাৎ ভয়ঙ্কর উচ্চমুখ দিয়ে একে অপরকে ডাস্টার দিয়ে হালকা টান দিয়ে খেলছি। এইটা কি মিউজিক অন্যায়? মিষ্টি আপু জিজ্ঞেস করলো, কিন্তু চোখে পুরো খেলার আনন্দ। ভয়ঙ্কর অন্যায়, কিন্তু শুধু হাসির জন্য। আমি বললাম, মিউজিক। রুমে ছোট ছোট মুহূর্তগুলো, হঠাৎ আলো নড়া, হালকা শব্দ আর মিষ্টি আপুর প্রতিক্রিয়া সব মিলিয়ে মিউজিক রাতের রোমাঞ্চ আরও বাড়ালো। একসঙ্গে হেসে খেলতে খেলতে আমরা বুঝতে পারলাম, ভয়ঙ্কর অন্যায় মানে আসলে রোমাঞ্চ, হালকা ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের সেই সময়টি, ঘরের অন্ধকার, হঠাৎ শিহরণ এবং হাসি সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চের মুহূর্ত হয়ে দাঁড়ালো। রাতের ঘন অন্ধকারে রুমের বাতি শুধু হালকা আলো ছড়াচ্ছে। মিষ্টি আপু সোফায় বসে আছেন, আর আমি পাশে দাঁড়িয়ে চাইছিলাম কিছু বলার। ঠিক তখনই হঠাৎ বাইরে কাঁচের জানালা টলমল করলো, যেন হাওয়ার সঙ্গে কেউ খেলা করছে। মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো, শুনতে পেলি তো? আমি হেসে বললাম, শোনার মতো কিছুই নেই, শুধু রাতটা একটু মজার করতে চাইছিলাম। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধাক্কা খাচ্ছিল। জানালার পাশে হঠাৎ হালকা শব্দ, কেউ বা কিছু চলে গেছে।
একমাত্র আলোই দেখা যায়নি, মিষ্টি আপুর কণ্ঠে মিশ্র ভয় আর উত্তেজনা। আমি ধীরে ধীরে সোফার পাশে বসলাম আর ছোট্ট খেলা শুরু করলাম। হঠাৎ হাওয়া নড়ে ছোট শব্দ করে আর আমরা দুজনে হেসে শিহরিত হয়ে উঠলাম। এই কি অন্যায়, মিষ্টি আপু হাসি লুকিয়ে জিজ্ঞেস করলো। হঠাৎ বাইরে দরজার নিচে লেগে ধাতব শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। মিষ্টি আপু চোখ বড় করে আমার দিকে তাকালো আর আমি জানলাম রাতের এই মুহূর্ত আমাদের জন্য এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চার হয়ে দাঁড়িয়েছে। আমি ধীরে ধীরে রুমের মধ্যে ঘুরে ঘরের আলো ফ্লিক করাতে লাগলাম, যেন হালকা ছাড়াচ্ছ সৃষ্টি হয়। মিষ্টি আপুর প্রতিক্রিয়া দেখা দারুণ, হাসি, ভয় আর উত্তেজনা একসাথে। হঠাৎ সে আমার দিকে তাকালো। আজ রাতটা বেশ অদ্ভুত হয়ে গেল। হ্যাঁ, আমি হেসে বললাম, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক ধরনের মজার স্মৃতি। ঘন আতে এগোতে থাকলো। আমরা দুজনেই হালকা রোমাঞ্চের মধ্যে। হঠাৎ হাওয়ার শব্দ, বাতাসের নড়াচড়া আর মিউজিক, আমাদের খেলার ছোট্ট প্রতিক্রিয়া, প্রতিটি মুহূর্ত যেন এক ধরনের শিহরণ আর উত্তেজনার মিশ্রণ। শেষে মিউজিক। আমরা সোফায় বসে একসাথে হাসতে হাসতে দেখলাম রাতের সব ভয়, সব অদ্ভুত শব্দ আর ছোট ছোট চমক সবই আমাদের বন্ধুত্ব ও রোমাঞ্চের সম্পর্ক আরও গভীর করেছে। রাত 1টার দিকে মিষ্টি আপুর হাসি এখনও মুখে আর আমার হৃদয় শান্ত। আজকের ভয়ঙ্কর অন্যায় মানে বাস্তব কোনো অন্যায় নয়, শুধু রোমাঞ্চ, খেলা, ভয় আর আনন্দের মিশ্রণ। রাতের অন্ধকার রুমে আমরা দুজনেই সোফায় বসে আছি। বাতির হালকা আলোয় ঘরের কোণগুলো ঝাপসা আর জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ বাইরে কিছু শব্দ হলো, কোথাও কোনো পাতার ছোঁয়া, আরেক পাশে হালকা ধাতব ঝনঝনানি, মিউজিক। মিষ্টি আপু চমকে তাকালো। কি হলো? আমি হেসে মিউজিক বললাম। কেউ নেই, শুধু রাতটা একটু রোমাঞ্চপূর্ণ করার জন্য এই শব্দগুলোই এসেছে গে। কিন্তু আমার হৃদয় তখনও দ্রুত ধকধক করছে। আমরা দুজনেই জানালার পাশে এগিয়ে গেলাম। হঠাৎ হাওয়ার মিউজিকের সঙ্গে ছোট্ট ছায়া নড়ল। মিষ্টি আপু চোখ বড় করে তাকালো আর আমি হাসি আটকাতে মিউজিক পারলাম না। আজ রাতে যেন এক এক্সক্লুসিভ অ্যাডভেঞ্চারে এসেছি, আমি বললাম। মিষ্টি আপু মিউজিক ধীরে ধীরে আমার দিকে হেসে তাকালো। হঠাৎ আমি তার দিকে ছোট্ট ধাক্কা দিয়ে বললাম, ভয়ঙ্কর চমক দেখাবে কি তুমি? সে চমকে চোখে অবাক ভাব, তারপর হেসে উত্তর দিল, কি চমক? আমি রুমের মধ্যে হালকা দৌড়ালাম, সোফার চারপাশে আলো ফ্লিক করালাম, যেন ছোট্ট ছায়ার খেলা হয়। মিষ্টি আপুর চোখে ভয় আর উত্তেজনা একসাথে। হঠাৎ বাইরে দরজার কাছে আবার ধাতব শব্দ। আমরা দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। মিষ্টি আপু হেসে বলল, আজ রাতটা সত্যিই অদ্ভুত হয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, কিন্তু এই অদ্ভুততা আমাদের জন্য এক মজার স্মৃতি। নিয়ে গেল ঘুরতে। রাতে রাজীব আমাকে বলল যে সে পরের সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। সে বলল আমার 3জন কাছের বন্ধুর বিয়ে আছে এবং সেগুলো একই শহরে। একজনের বিয়েতে 2 দিন, অন্যজনের বিয়েতে 2 দিন এবং তৃতীয় বন্ধুর বিয়েতে আরও 2 দিন লাগবে। আমরা সবাই মিলে শেষ বিয়েতে যাব। কেবল পুরুষরাই যাচ্ছে, কারো স্ত্রী যাচ্ছে না, তাই তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। রাজীবের এই কথাগুলো শুনে আমার খুব রাগ হয়েছিল। বন্ধুর বিয়ের অজুহাতে হলেও আমি তার সাথে কিছুদিন ছুটি কাটাতে পারতাম, কিন্তু রাজীবের কোনো পরোয়া ছিল না। সে বিবাহিত হয়েও ব্যাচেলার জীবনে ফিরে যেতে চাইছিল। পরের দিন ঠিক সময়ে তার বন্ধুরা তাকে নিতে এলো। রাজীব আগামী 6 দিন বাড়িতে থাকবে না। বাইরে যাওয়ার আগে সে অরুণকে বলল, মামার নানির ভালোভাবে যত্ন নিও। অরুণ মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি যেন এক অজানা শঙ্কা অনুভব করলাম। মনে হলো রাজীব যেন চোরের হাতে চাবি দিয়ে যাচ্ছে। রাজীব বাড়িতে না থাকায় অরুণের আমার প্রতি গোপন অনুভূতিগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছিল, যা আমি একটুও আন্দাজ করতে পারিনি। রাজীব বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে আমার ঘরে চলে গেলাম। আমি তখন বিছানায় চাদর মুড়িয়ে শুয়েছিলাম। হঠাৎ অরুণ আমার ঘরে চলে এলো। ভেতরে ঢুকেই সে দরজা বন্ধ করল আর আমার পাশে এমনভাবে শুয়ে পড়ল যেন সে আমার স্বামী। তখন অরুণ বলল, প্রিয়া মামি, তুমি ঘুমিয়ে পড়লে কেন? আমাদের কাছে এখন একটা দারুণ সুযোগ আছে। আমি তোমার জন্য একটা চমক রেখেছি। আমি সঠিক সময় আমার কলেজ থেকে ছুটি নিয়েছি। এবার তাড়াতাড়ি তৈরি হও,
আমাদের বাইরে যেতে হবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুই বলছিল না। শুধু বলল, নানিকে বলো তুমি তোমার বন্ধুর বিয়েতে যাচ্ছ আর সন্ধ্যের আগেই ফিরে আসবে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। শাশুড়ি আমাকে বিয়েতে যেতে অনুমতি দিলেন, যদিও আমি নিজেই জানতাম না কোন বন্ধুর বিয়েতে যাচ্ছি। অরুণ আমাকে তার বাইকে নিয়ে রওনা হলো। আধা পথে আমি হার্ট গার্ডেন পার্কের সাইনবোর্ড দেখলাম। তখন আমি অরুণকে বললাম, তুমি কি আমাকে হার্ট গার্ডেন পার্কে নিয়ে যাচ্ছ? এটা শুনেই সে বাইক তার রাস্তার ধারে নিয়ে গেল আর জোরে ব্রেক কষল। ফলে আমি পুরোপুরি তার ওপর পড়ে গেলাম। পড়ে যাওয়ার ভয়ে আমি পেছন থেকে তাকে জোরে ধরে ফেললাম। বাইক থামাতেই অরুণ বলল, প্রিয়া মামি, তুমি খুবই চতুর, তুমি ঠিক সাইনবোর্ড পড়েছ। আমি তোমাকে আজ একদিনের জন্য হার্ট গার্ডেন পার্কে নিয়ে যাচ্ছি। সবসময় রান্নাঘরে থাকার ফলে তোমার মনও যেন খিচুড়ির মতো হয়ে গেছে। আজ তোমার বন্ধু হিসাবে তোমাকে একটু বাইরের জগৎ দেখাতে চাই। কয়েক ঘন্টার মধ্যে আমরা হার্ট গার্ডেন পার্কে পৌঁছালাম। সেখানে আমরা অনেক মজা করলাম। একাধিক স্পটে আমি অরুণের হাত ধরে ঘুরছিলাম, আর অনেকে আমাদের দম্পতি ভেবে ভুল করেছিল। অরুণ কখনো আমার কোমরে হাত দিয়ে, কখনো কাঁধে হাত রেখে আমার সঙ্গে ছবি তুলছিল। সন্ধে 7টার আগে আমরা বাড়িতে ফিরে এলাম। বাড়ি থেকে বাইরে বের হয়ে আমি অনুভব করলাম যে বাইরের জগতেও একটি সুন্দর জীবন আছে। সেই রাতেই আমাদের কলেজের গ্রুপে আমার এক বান্ধবীর বিয়ের কার্ড এলো। বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে। পরের দিনই বিয়ে। আমি ভাবছিলাম শাশুড়িকে কি বলবো। সেই রাতে অরুণ আমার ঘরে এলো। সে আমাকে সাহস দিল আর বলল, যা সত্যি তাই বলে দাও। আমি শাশুড়িকে সত্যি কথাই বললাম। তিনি আমার কথায় বিশ্বাস করলেন। পরের দিন যখন আমি বিয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, অরুণ আমার আশেপাশেই ঘুরছিল। সে কখনো আমার শাড়ির সাথে মিলিয়ে দুল এনে দিচ্ছিল, কখনো আমার ব্লাউজের ফিতে বেঁধে দিচ্ছিল, আবার কখনো আমার চুল ঠিক করছিল। তার হাত বারবার আমার পিঠে পড়ছিল। আমরা যেন এক প্রেমিক প্রেমিকার মতো একে অপরের খুব কাছাকাছি ছিলাম। অরুণ আমার ছোট ছোট বিষয়গুলোর খুবই যত্ন নিচ্ছিল। তার ভালোবাসা আমার মনকে ধীরে ধীরে দখল করে নিচ্ছিল। সেই দিন আমি খুব সুন্দর করে সেজেছিলাম, তাই রিকশায় চেপে বিয়েতে গিয়ে আমি আমার মেকআপ নষ্ট করতে চাইনি। আমি রাজীবকে আমার বান্ধবী বিয়ের কথা জানিয়েছিলাম। বিয়েটা আমাদেরই শহরে ছিল, তাই রাজীব বলল, অরুণকে সাথে নিয়ে বড় গাড়িতে চলে যাও। অরুণ এক পায়ে দাঁড়িয়েই আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিল। সেই দিনও সেজেগুজে আমার সাথে বের হলো। অরুণ সেদিন খুবই সুদর্শন দেখাচ্ছিল। আমার দৃষ্টি তার উপর নিবদ্ধ ছিল। বিয়েতে আমি তাকে ড্রাইভার হিসেবে নিয়ে যাইনি, তাই তাকে সাথে নিয়ে বিয়ের হলের ভেতরে গেলাম। আমার অনেক বান্ধবী রাজীবকে দেখেনি, তাই অরুণকে আমার স্বামী মনে করেছিল। তারা মজা করে বলতে লাগলো, তুই এমন একটা হিরেকে কথা থেকে পেলি, কাশ আমাদের স্বামীও এত হ্যান্ডসাম হতো। তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর হাসছিল। তাদের সন্দেহ দূর করতে আমি বললাম, এটা আমার স্বামী নয়, এটা আমার ভাতিজা, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। তখন সবাই বলতে লাগলো, তোর ভাগ্য এত খারাপ কেন? আমরা তো ভাবছিলাম অরুণ তোর স্বামী। কিছু বান্ধবী অরুণের চারপাশে জড়ো হয়ে তার সাথে কথা বলতে লাগলো। সে খুব মিশুক ছিল। তখন আমার সবচেয়ে কাছের বান্ধবী নেহা আমার কাছে এসে নিজের সমস্যার কথা বলতে লাগলো। সে বলল, আজকাল আমার স্বামী আমার কোনো খেয়ালই করে না। সে যদি আমার ভালোবাসার পরোয়া না করে, তাহলে আমিও তার জন্য ভাবি না। আমি এমন একজন প্রেমিক পেয়েছি যে আমার অরুণের মতো যুবক আর সুদর্শন। কয়েক মাস ধরে তোমার সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি দেখিনি, মনে হচ্ছে তুমিও তোমার বিবাহিত জীবনে বিরক্ত। কেন তুমি রাজীবের চিন্তা করে সময় নষ্ট করছো? তোমার সামনে ক্যাডবেরি থাকতে তুমি বিস্কুট নিয়ে বসে আছো। কেন রাজীব যদি তোমার পরোয়া না করে, তাহলে নিজের চাহিদা পূরণের জন্য অরুণকে নিজের কাছে রাখো। আমি তো দেখছি অরুণ তোমার প্রতি বেশ বিশ্বস্ত। এতগুলো মহিলার ভিড়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার চোখ তোমার উপরই পড়ছে। তুমি এখন কি নিয়ে চিন্তা করছো? জীবনে প্রেমের মুহূর্তগুলো অরুণের সাথে উপভোগ করে নাও। নেহার কথা একদম ঠিক ছিল। সেই রাতে আমি নিজেই অরুণকে আমার ঘরে ডেকে নিলাম। সে ঘরে ঢুকতেই আমি ইচ্ছে করে আমার প্রথম রাতের নাইটি পরেছিলাম। আমাকে দেখে অরুণ তার চোখ ঢেকে ফেলল। সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু আমি তার হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে এলাম। তারপর আমি বললাম, অন্যায় অভিনয় বন্ধ করো। তোমার মুখে কতটা ভালোবাসা আছে তা আমি ভালোভাবেই বুঝেছি। এখন নাটক বন্ধ করো। এই শুনে অরুণ বলল, প্রিয়া মামি, কিছু কিছু জিনিসের মজা আমাকেও নিতে দাও। শুরুতে কেন বা তুমি এত ছোট পোশাক পরে আমার সামনে এলে? আগে তুমি সম্পূর্ণ গা ঢাকা পোশাক পরে এসো।
সবকিছু যদি আগেই তুমি নিজেই করে ফেলো তাহলে আমি কিভাবে তোমাকে আনন্দ দেব? সে ঠিকই বলেছিল। আমাকে অরুণের সঙ্গে ছোট ছোট বিষয়গুলোই ভালোবাসার স্বাদ নিতে হবে। তখন আমি ঢাকা পোশাক পরে এলাম। তারপর অরুণ আমাকে তার বুকে টেনে নিল। সে আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। কিছুক্ষণ পরই আমাদের গভীর আলাপ চলছিল, যা আমি জানা ছিল। তখনই শাশুড়ির গলা শোনা গেল। তিনি আমাকে হাঁটুতে তেল লাগানোর জন্য বললেন। না চাইলেও আমি 15 মিনিট ধরে তার পায়ের মালিশ করলাম। তারপর যখন আমি আমার ঘরে ফিরে এলাম, অরুণকে সেখানে দেখতে পেলাম না। তার ঘরে গিয়ে দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আমি অরুণকে একটু রাগান্বিত দৃষ্টিতে দেখছিলাম। আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন সে আমার কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, প্রিয়া মামি, রাগ করার কোনো প্রয়োজন নেই। আজ আমি তোমার জন্য একটা রোম্যান্টিক চমক রেখেছি। আজকের রাত পুরোপুরি তোমার, আর তুমি আমার। আমি বুঝতে পেরেছিলাম অরুণ আমার চেয়েও বেশি রোম্যান্টিক। রাতে আমি ভালোভাবে সেজে উঠলাম এবং শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম, যেন তিনি রাতে আমাদের বিরক্ত না করেন। রাতে আমি অরুণের ঘরে গেলাম। তার ঘরে হৃদয়ের আকারে সাজানো 2টি বালিশ ছিল। বিছানায় ফুলের পাপড়ি ছড়ানো ছিল এবং সেই ঘরের সুগন্ধি এতটাই মাধুর্যময় ছিল যে আমার মন মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল। তার প্রস্তুতি এতটাই ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি খুব উৎসুক ছিলাম সে আরও কিভাবে আমাকে খুশি করবে। কিন্তু ঘরে অনেক সাজসজ্জা থাকলেও সে কোথাও দেখা যাচ্ছিল না। আমি তাকে বাথরুমেও দেখলাম না, তার ফোনও লাগছিল না। কি সে আমার সঙ্গে মজা করেছে? তখন আমার মন কিছুটা ভারাক্রান্ত হয়ে গেল। তখনই আমার নজর পড়ল তার বিছানায়। সেখানে একটি চিঠি রাখা ছিল। সেই চিঠি খুলতেই আমার সব আশা এক নিমেষে ভেঙে গেল। অরুণ সেই চিঠিতে লিখেছিল, মামি, আমি আসলে আপনার সৎ ভাইপো নই। আমার মামা মামি সেই শহরে শ্রীনগরে থাকেন। আপনার শহরে 2টি শ্রীনগর আছে। আমি ভুল করে আপনার বাড়িতে চলে আসি। কাকতালীয়ভাবে আমার ভাইপো সেই সময় আপনার বাড়িতে আসার কথা ছিল। যখন আমি সেখানে আসি তখন থেকেই আপনি আমাকে অরুণ নামে ডাকা শুরু করেন। আমার মামাও ভালোবেসে আমাকে অরুণ বলে ডাকেন। আমি কখনো আমার মামা মামিকে দেখিনি, তাই আমিও আপনাকে আমার মামা মামি বলেই ভেবে নিই। কিন্তু কিছুদিন পর আমার মায়ের কাছ থেকে মেসেজ পেলাম আমার আসল মামা মামি কিছুদিনের জন্য গ্রামে গেছেন। মা আমাকে আমার আসল মামার ছবি পাঠালেন। তখন আমি বুঝতে পারলাম আপনি আমার আসল আত্মীয় নন, কিন্তু মামি আপনি আমাকে আমার আসল মামি বলেই গ্রহণ করেছিলেন। আপনি আমার খুব যত্ন নিয়েছিলেন। আপনি বিবাহিত জীবনে অসুখী ছিলেন তা জানার পরও আমি এই বিষয়ে মামার সঙ্গে কথা বলতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য হলেও আপনাকে খুশি করতে হবে। আমার উদ্দেশ্য ছিল আপনাকে আনন্দ দেওয়া, কিন্তু আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারবো না, কারণ আমি আপনাকে আমার মামির দৃষ্টিতেই দেখেছি। আপনার সঙ্গে কিছু সময় কাটিয়ে আমি যতটা সম্ভব আপনাকে খুশি করার চেষ্টা করেছি। এখন আমাকে ক্ষমা করুন, আমি আপনার সঙ্গে কোনো ভুল করতে পারবো না। যে ভালোবাসা আপনি আমার মধ্যে খুঁজছিলেন সেটি আপনাকে আপনার স্বামীর মধ্যেই খুঁজতে হবে। যেভাবে আপনি আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন সেভাবে একবার মামার সঙ্গেও কথা বলুন। নিশ্চিতভাবে তিনি আপনার ভালোবাসা বুঝতে পারবেন। আবারও ক্ষমা চাইছি। অরুণের চিঠি পড়ে আমার বুঝতে বাকি রইল না যে সে আমাদের ভাইপো ছিল না। তখনই রাজীবের ফোন এলো। রাজীব খুব তাড়াহুড়ো করে বলল, প্রিয়া, আজ রাতে মাকে নিজের ঘরে রাখো। তোমরা দুজনে ঘরের দরজা বন্ধ করে নিও। কিছুক্ষণ আগে আমার মোবাইলে দিদির মেসেজ এলো। আমেরিকা থেকে দিদির ছেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে সে আসতে পারেনি। নেটওয়ার্ক সমস্যার কারণে দিদি আমাকে ফোন করতে পারেনি। এখন মেসেজ পেয়েছি। তখনই বুঝলাম আমাদের আসল ভাইপো আমাদের শহরে আসেনি। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একজন ভণ্ড অরুণ সেজে এসেছিল। তুমি একদম চিন্তা করো না, আমি এখান থেকে বের হচ্ছি এবং দ্রুত বাড়ি পৌঁছাবো। আমি তাকে পুলিশে ধরিয়ে দেব। রাজীব আমাকে যা বলেছিল তা আমি আগেই বুঝে গেছিলাম। অরুণ ভুল করে আমাদের বাড়িতে চলে এসেছিল, কিন্তু সে আমার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেয়নি। সে আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে এবং আমার জীবনে কিছুক্ষণ হলেও খুশির মুহূর্ত এনে দিয়েছে। আমি তার উপর